আর 2 মাস পরে নিট পরীক্ষা, প্রচুর চাপ নিচ্ছিস, ভয় পাচ্ছিস, ভাবছিস রিভাইজ কি করে করব, সেই জন্য আমরা এলাম এই অক্সিজোম নিট ইউটিউব চ্যানেলটা নিয়ে। এটা পশ্চিমবঙ্গের সমস্ত নিটের ছাত্রছাত্রীদের জন্য, যারা আমাদের কাছে পড়ছে কিংবা পড়ছে না, প্রত্যেকের জন্য। এই 2 মাসে আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির প্রতিটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ লাইন, গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, গুরুত্বপূর্ণ কনসেপ্ট সব এই চ্যানেলটাতে আমরা রিভাইজ করব। তো যারা আমাদের কাছে ফিনিক্সে পড়ছে বা ক্র্যাশ কোর্সে পড়ছে তারা তো এগুলো থেকে রিভাইজ করবেই, যারা পড়েনি তারাও এই চ্যানেলটাকে খুব ভালোভাবে যদি ইউজ করে আমার মনে হয় তাদের চাপ অনেকটাই কমে যাবে। আজকে যেরকম আমি ব্রিদিং এবং এক্সচেঞ্জ করাবো, এই ক্লাসগুলো প্রতিটাই খুব ছোট ছোট ক্লাস হবে, তোরা চাইলে পরে স্পিড বাড়িয়ে দেখতে পারিস, এবং তোদের রিভিশনের জন্য এর থেকে আর ভালো কিছু হয় না। হতে পারে আমরা বাংলায় পড়াই, তাহলে আমাদেরকে হালকাভাবে নেওয়ার কিচ্ছু নেই, সেটা তোরা একটা দুটো ক্লাসের পরেই বুঝে যাবি। যাই হোক, যারা ফিনিক্স ব্যাচের স্টুডেন্ট আমাদের, তাদের জন্য বলি তারা এই ক্লাসগুলোকে রিভিশনের জন্য ইউজ করিস, এবং বাকি যারা ক্র্যাশ কোর্সে জয়েন করছে এখন বা করবে এবং ফিনিক্স ব্যাচের স্টুডেন্ট সবার সঙ্গেই জানিস যে এবারে ক্র্যাশ কোর্স কিন্তু অফলাইনেও হচ্ছে, অনলাইনেও হচ্ছে। মার্চের 23, 27, 28, 29 4 দিন বড় বড় 4টে অফলাইন ক্লাস হবে, যেখানে আমরা পুরো সিলেবাসকে পড়াবো। আবার এপ্রিলে অ্যাপের মধ্যে, অক্সিজোম অ্যাপে আবার আমরা পুরো সিলেবাসকে কমপ্লিট করাবো, এবং এখনো ইউটিউবে আমরা কমপ্লিট করাচ্ছি। যারা ক্র্যাশ কোর্সে জয়েন করিস, তারা যদি জয়েন করতে চাস, এই ওপরের যে নম্বর রয়েছে 9330054553, এই নম্বরে জয়েন করে যাস। আর যারা ফিনিক্সের স্টুডেন্ট রয়েছিস তাদের জন্য তো আলাদা করে কিছু বলার নেই, তারা তো অটোমেটিক্যালি তারা ক্র্যাশ কোর্সে থাকবি। বাট যে যেখানে থাকুক না থাকুক, এই ক্লাসগুলো সবার জন্য। আজকে যেমন ব্রিদিং এবং এক্সচেঞ্জ, দেখ খুব অল্প সময়ের মধ্যে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারটাকে শেষ করব। ঠিক আছে? তো সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে রেসপিরেটরি ভলিউম এবং ক্যাপাসিটি। আমি প্রশ্ন নিয়েছি, উত্তর তোরা বলবি, আমি অপশন দিচ্ছি না কারণ তোদেরকে ভাবতে টাইম দিচ্ছি। দ্য ভলিউম অফ এয়ার দ্যাট উইল রিমেন ইন দ্য লাংস আফটার দ্য নর্মাল এক্সপিরেশন। নর্মাল এক্সপিরেশনের পরে লাংসে যে হাওয়াটা থাকে সেটাকে আমরা কি বলি? তাই আমি বলেছি যখনই এরকম প্রশ্ন আসবে, তখন তুই কি করবি? তখন তুই সবসময় এই জিনিসটা এঁকে নিবি। আমি আমার সমস্ত ছাত্রছাত্রীকে এটা শিখিয়েছি, সবসময় তুই এই জিনিসটাকে এঁকে নিবি, কারণ তুই জানিস এটা রেসিডুয়াল ভলিউম, এটা টাইডাল ভলিউম, এটা ইআরভি এবং এটা আইআরভি, এটা সবসময় এঁকে নিবি। এইবার দেখবি তোকে কি বলেছে আফটার নর্মাল এক্সপিরেশন, যে নর্মাল এক্সপিরেশন হয়ে গেছে, মানে নর্মালি তুই হাওয়া ছেড়ে দিয়েছিস, এইবার ফুসফুসে কতটা হাওয়া রয়েছে। নর্মালি হাওয়া ছেড়েছিস মানে তুই টাইডাল ভলিউমটাকে ছেড়ে দিয়েছিস, মানে তুই এই পয়েন্টটাতে রয়েছিস, তাহলে লাংসে আর কতটা হাওয়া রয়েছে? লাংসে এই হাওয়াটা রয়ে গেছে। তাহলে সিম্পলি আমরা পেয়ে গেলাম লাংসে আমার কোন হাওয়াটা রয়েছে, আমার ইআরভি রয়েছে প্লাস আরভি রয়েছে। এইভাবেও অপশনটা দিতে পারে, অথবা ডিরেক্টলি এইটাকেই আমরা বলি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এইভাবেও এই প্রশ্নটা দিতে পারে, যেভাবেই হোক দিতে পারে। এবং এই প্রত্যেকটা ভ্যালু তোদের জানা উচিত। টাইডাল ভলিউম মানে হচ্ছে 500 ml, আইআরভি মানে মোটামুটি 3000 ml, আরভি মানে হচ্ছে 1200 ml এবং ইআরভি মানে হচ্ছে 1100 ml। ঠিক আছে, 1100 ml। তাহলে এইখান থেকে আমরা পেয়ে গেলাম যে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, বা এটা যেটাই দিক না কেন, তার অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু হবে 2300 ml। তাই তোর তিন ভাবেই এই প্রশ্নটার অপশনে আসতে পারে, এইটাও অপশনে থাকতে পারে, এটাও অপশনে থাকতে পারে, 2300 ml অপশনে থাকতে পারে। তো এই অপশনে কি থাকবে সেটা দেখিস, বাট কনসেপ্ট হচ্ছে এটা যে নর্মাল এক্সপিরেশনের পরে লাংসে কতটা হাওয়া রয়েছে, সেটার উত্তর হচ্ছে 2300 ml। পরের প্রশ্নটা আমরা যদি দেখি, আবারও একই রকম একটা প্রশ্ন, দ্য ম্যাক্সিমাম ভলিউম of air a person can breathe in after a forceful expiration, অর্থাৎ জোরে শ্বাস ছেড়ে দেওয়ার পরে একজন ম্যাক্সিমাম কতটা হাওয়া নিতে পারে। আমি আবারও বললাম, এরকম যখনই দেবে আমরা আগে এটা এঁকে নেব এবং এখানে লিখে দেবো রেসিডুয়াল ভলিউম, এটা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটা টাইডাল ভলিউম, এটা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এবার কি বলেছে, ম্যাক্সিমাম কতটা হাওয়া নিতে পারবে আফটার আ ফোর্সফুল এক্সপিরেশন। ফোর্সফুল এক্সপিরেশন হয়েছে মানে কোন জায়গাটাতে রয়েছে? এই জায়গাটাতে রয়েছে, কারণ ম্যাক্সিমাম হাওয়া ছেড়ে দিয়েছে, মানে ইআরভিটাকেও ছেড়ে দিয়েছে। এরপরেও ম্যাক্সিমাম কতটা হাওয়া নিতে পারে? ম্যাক্সিমাম পুরো এই হাওয়াটা নিতে পারে, অর্থাৎ পুরোটাই ও নিতে পারে। অর্থাৎ ও ইআরভি নিতে পারবে, তার সঙ্গে টাইডাল ভলিউম নিতে পারবে, তার সঙ্গে আইআরভি নিতে পারবে, এই তিনটে জিনিসকে একসঙ্গে নিতে পারবে। এবং এই তিনটে জিনিসকে আমরা কি বলি? এই তিনটে জিনিসকে আমরা বলি ভাইটাল ক্যাপাসিটি। তাই তোর অপশনে এটাও থাকতে পারে, তোর অপশনে এটাও থাকতে পারে, এবং এই তিনটেকে আমরা যদি যোগ করি, যেটার ভ্যালু আমি অলরেডি বললাম যে ইআরভি মানে হচ্ছে 1100, টিভি মানে 500, আইআরভি মানে 300, তো অ্যাপ্রক্সিমেটলি এটার ভ্যালু আসে 4500 ml। তাই দুভাবেই
অপশানে তিনটেই থাকতে পারে, তিনটের মধ্যে যে কোনো একটা থাকবে কারেক্ট অ্যান্সার হিসাবে। তো এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এখান থেকে যেভাবে খুশি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, যাকে খুশি জিজ্ঞাসা করতে পারে, বাট এই দুটো আমরা আজকে পিক করলাম, এইটার উপর বারবার ক্লাস চলবে, আমরা অন্যান্য ভলিউম ক্যাপাসিটি গুলোকেও আনবো, বাট আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। বারবার এই প্রশ্নগুলো আসে যে অক্সিজেনের অ্যাটমসফিয়ারিক প্রেসারে কত, অ্যালভিওলাইতে কত, অক্সিজেনের ব্লাডে কত, প্রত্যেকটা আলাদা আলাদা এমসিকিউ, মানে এর মধ্যে মোট 8-9টা 10টা এমসিকিউ আছে যে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার অ্যাটমসফিয়ারে কত, অ্যালভিওলাইতে কত, অক্সিজেনের ব্লাডে কত, টিস্যুতে কত, ডিঅক্সিজেনের ব্লাডে কত। একই রকম ভাবে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার অ্যাটমসফিয়ারে কত, অ্যালভিওলাইতে কত, অক্সিজেনের ব্লাডে কত, টিস্যুতে কত, ডিঅক্সিজেনের ব্লাডে কত। এই 10টা এমসিকিউ আমরা একসাথে দেখবো যে ওটা কিভাবে তোরা করবি, যে পার্শিয়াল প্রেসার বা অক্সিজেন অ্যাটমসফিয়ারে কত হয়, অ্যাটমসফিয়ারে হয় হচ্ছে 159, অ্যালভিওলাইতে কত 104, অক্সিজেনেটেড ব্লাডে কত 95, এবং টিস্যু এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডে সেম হয় এবং তার ভ্যালু কত হয় 40। তাহলে এইটা হয়ে গেল আমার অক্সিজেন। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ভ্যালুগুলো কি, কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ারে কত থাকে 0.3, অ্যালভিওলাইতে কত থাকে 40, অক্সিজেনেটেড ব্লাডে কত থাকে 40, এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং টিস্যুতে কত থাকে 45। তাই তোকে এখান থেকে 10টা এমসিকিউ 10 ভাবে জিজ্ঞাসা করতে পারে যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন অ্যাটমসফিয়ারে কত, অ্যালভিওলাইতে কত, অক্সিজেনেটেড ব্লাডে কত, টিস্যুতে কত, ডিঅক্সিজেনেটেড ব্লাডে কত। একই রকম ভাবে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেও জিজ্ঞাসা করতে পারে, এবং এই ভ্যালুগুলো তোকে পাতি মুখস্থ করতে হবে, যেটা আমরা এক জায়গায় লিখে দিলাম। এটা একটা স্টেটমেন্ট বেস প্রশ্ন, তোকে ট্রু ফলস বলতে হবে যে প্রথম স্টেটমেন্টটা ঠিক না ভুল, পরের স্টেটমেন্টটা ঠিক না ভুল, অ্যাসারশন রিজন করেও দিতে পারে, বিভিন্ন ভাবে দিতে হবে, কিন্তু তোকে তাকে স্টেটমেন্ট গুলো জানতে হবে, স্টেটমেন্ট গুলো ঠিক না ভুল। সো অক্সিজেন ডিফিউশন ইজ হায়ার দ্যান CO2, এটা কি ঠিক স্টেটমেন্ট? সলিউবিলিটি অফ অক্সিজেন ইজ 20 to 25% হায়ার দ্যান CO2, অর্থাৎ বলছে যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের থেকে বেশি ডিফিউজ করে, এটা কি ঠিক? দ্বিতীয় স্টেটমেন্ট, অক্সিজেনের সলিউবিলিটি কার্বন ডাই অক্সাইডের থেকে 20 থেকে 25 গুণ বেশি, এটা কি ঠিক স্টেটমেন্ট? না, দুটোই ভুল স্টেটমেন্ট, দুটোই ভুল স্টেটমেন্ট, দুটোই ফলস স্টেটমেন্ট। কেন দুটোই ফলস স্টেটমেন্ট? তার কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ডিফিউশন বেশি হয়, কারণ কার্বন ডাই অক্সাইডের সলিউবিলিটি ইজ 20 to 25 টাইমস হাই। কার্বন ডাই অক্সাইড প্রচন্ড হাইলি সলিউবেল। কেন? কারণ কার্বন ডাই অক্সাইড যেহেতু বেশি সলিউবেল, তাই কার্বন ডাই অক্সাইড সলিউবিলিটি যেহেতু 20 to 25 টাইমস হায়ার, সেজন্য কার্বন ডাই অক্সাইডের ডিফিউশনও অক্সিজেনের থেকে অনেক বেশি, অনেক বেশি। এই দুটোই ফলস স্টেটমেন্ট। কারেক্ট স্টেটমেন্ট কি, যে কার্বন ডাই অক্সাইডের সলিউবিলিটি বেশি, সেই জন্য কার্বন ডাই অক্সাইডের ডিফিউশন বেশি। এটা স্টেটমেন্ট ওয়াইজ আসতে পারে, অ্যাসারশন রিজনেও আসতে পারে। অ্যাসারশন দিয়ে দিল যে কার্বন ডাই অক্সাইড বেশি ডিফিউজ হয়, রিজন কি দিল যে কার্বন ডাই অক্সাইডের সলিউবিলিটি বেশি। তাহলে অ্যাসারশন ঠিক, রিজন ঠিক, এবং অ্যাসারশন রিজনের কারেক্ট এক্সপ্লেনেশন। তো অনেক ভাবে দিতে পারে, বাট এই কনসেপ্টটা তোকে জানতে হবে যে কার্বন ডাই অক্সাইডের সলিউবিলিটি অক্সিজেনের থেকে বেশি, সেই জন্য কার্বন ডাই অক্সাইড বেশি ডিফিউজ হয় অক্সিজেনের থেকে। এটা আমার ফেভারিট প্রশ্ন। আমি তোদেরকে একটু ভাবার টাইম দিলাম, তোরা কি বলবি প্রথম স্টেটমেন্ট এবং দ্বিতীয় স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্টের মধ্যে দুটোই কি ঠিক, নাকি একটা ঠিক একটা ভুল, নাকি দুটোই ভুল, না কি ব্যাপার, সেটা তোরা আমাকে বলবি, এবং আমি নিশ্চিত তোরা ভুল বলবি। লেটস টাইম, তোদের 10 সেকেন্ড 5 সেকেন্ড টাইম দিচ্ছি, তোরা অনেস্টলি বলবি তোরা এটা উত্তর ভুল বলবি। অ্যাকচুয়ালি আমি তোকে বলে দিচ্ছি এখন, থিকনেস অফ ডিফিউশন মেমব্রেন ইজ লেস দেন আ মিলিমিটার, এটা একটা স্টেটমেন্ট। ইটস মেড আপ অফ 3 মেজর লেয়ার্স, বলে 3টে লেয়ারের নাম লেখা রয়েছে, এবং আমি চ্যালেঞ্জ করলাম তোরা এটা ভুল ভেবেছিস উত্তরটা। তোরা কি ভেবেছিস? দুটোই। যারা পড়াশোনা করে না তাদের কথা ছেড়েই দে, যারা পড়াশোনা করেছে তারা জানে, তাদের মনে হচ্ছে দুটোই বোধহয় ঠিক স্টেটমেন্ট। না, দুটো ঠিক স্টেটমেন্ট নয়। অবভিয়াসলি এটা ট্রু স্টেটমেন্ট, এটা একদমই ট্রু স্টেটমেন্ট, এটা একেবারেই ট্রু স্টেটমেন্ট, এটা নিয়ে কোনো চাপ নেই। বাট পরের স্টেটমেন্টটা ট্রু নয়। কেন? সবই ঠিক আছে, ইটস মেড আপ অফ 3 মেজর লেয়ার, সেটা ঠিক আছে, কিন্তু 3টে মেজর লেয়ার, এই 3টে নয়। তোরা বলবি স্যার কি করে বলছেন এটা? কারণ আমরা বারবার বলছি যে এইটা হচ্ছে আমার অ্যালভিওলাই, এইটা হচ্ছে আমার ব্লাড ভেসেল। তাহলে 3টে লেয়ার আপনি বলছেন স্যার, কিন্তু আপনি বলছেন এটা ফলস স্টেটমেন্ট, এটা ভুল। কেন ভুল? তার কারণ ভালো করে এনসিআরটিটা পড়বি, কি লেখা রয়েছে, কি কি লেয়ার। এনসিআরটি বলছে একটা লেয়ার হচ্ছে অ্যালভিওলার এপিথেলিয়াল লেয়ার। অ্যালভিওলার যে এপিথেলিয়াল লেয়ার, এটা হচ্ছে আমার ফার্স্ট লেয়ার, যেটা হচ্ছে আমার অ্যালভিওলার এপিথেলিয়াল লেয়ার, এটা আমার ফার্স্ট লেয়ার।
সেকেন্ড লেয়ারকে এনসিইআরটি বলছে দ্বিতীয় যে লেয়ার সেটা বেসমেন্ট মেমব্রেন অফ স্কোয়ামাস এপিথেলিয়াম নয়, দ্বিতীয় লেয়ারকে ওরা বলছে সেকেন্ড যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটার নাম হচ্ছে বেসমেন্ট সাবস্টেন্স। ভালো করে দেখবি, বেসমেন্ট মেমব্রেন দুটো রয়েছে, বেসমেন্ট সাবস্টেন্স। আমরা অক্সিজম এমবিবিএস চ্যানেলে আমি এটাকে ডিটেলসে পড়িয়েছিলাম, কারণ একটা বেসমেন্ট মেমব্রেন রয়েছে তোর এই অ্যালভিওলার এপিথেলিয়ালের বেসমেন্ট মেমব্রেন, আর একটা বেসমেন্ট রয়েছে হচ্ছে এন্ডোথেলিয়ামের বেসমেন্ট মেমব্রেন। তাহলে অ্যাকচুয়ালি বেসমেন্ট সাবস্টেন্স বলছি এটাকে আমি, যার মধ্যে দুটো বেসমেন্ট মেমব্রেন রয়েছে, একটা হচ্ছে অ্যালভিওলার বেসমেন্ট মেমব্রেন আর একটা হচ্ছে এন্ডোথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন। অর্থাৎ সেকেন্ড লেয়ারটা হচ্ছে দুটো বেসমেন্ট মেমব্রেন নিয়ে তৈরি। এখানে দেখ লেখা ছিল শুধুমাত্র একটা লিখেছিলাম বেসমেন্ট মেমব্রেন অফ স্কোয়ামাস এপিথেলিয়াম, ভুল। বেসমেন্ট সাবস্টেন্স, যেখানে বেসমেন্ট মেমব্রেন অফ স্কোয়ামাস এপিথেলিয়ামও পড়বে আর বেসমেন্ট মেমব্রেন অফ এন্ডোথেলিয়ামও পড়বে। বেসমেন্ট মেমব্রেন অফ এই যে এন্ডোথেলিয়াম দুটোরই পড়বে, যেটাকে আমরা বলছি বেসমেন্ট সাবস্টেন্স। এনসিইআরটি তে দেখবি, অর্থাৎ এটা দুটো লেয়ার আছে এবং এইটা হচ্ছে আমার 3 নম্বর লেয়ার, যেটা হচ্ছে আমার এন্ডোথেলিয়াল লেয়ার। এটা আমার এন্ডোথেলিয়াল লেয়ার। তাহলে 3টে লেয়ার দিয়ে তৈরি, এটা ঠিক কথা। এবং এদের যে এটাকে আমরা ডিফিউশন মেমব্রেন বলি, যাদের 1 মিলিমিটারের থেকেও কম থিকনেস, কিন্তু ফার্স্ট লেয়ার হচ্ছে অ্যালভিওলার এপিথেলিয়াল লেয়ার, সেকেন্ড লেয়ার হচ্ছে বেসমেন্ট সাবস্টেন্স, যার একটা হচ্ছে অ্যালভিওলার বেসমেন্ট আর একটা হচ্ছে এন্ডোথেলিয়াল বেসমেন্ট, এবং তারপরেরটা হচ্ছে এন্ডোথেলিয়াল লেয়ার। অ্যাকচুয়ালি আরো একটা লেয়ার থাকে, এখানে থাকে ইন্টারস্টিশিয়াল লেয়ার, সেটা এনসিইআরটি তে দেয়নি। কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের দ্বারা কত পরিমাণে যায়? কার্বন ডাই অক্সাইডকে হিমোগ্লোবিন কতটা ক্যারি করে? তাহলে এটা বারবার খুব কমন প্রশ্ন। তাহলে এটার উত্তর কত? 20 to 25%। আশা করা যায় সবাই জানিস, এটার উত্তর হচ্ছে 20 to 25%। তাহলে কার্বন ডাই অক্সাইড ম্যাক্সিমাম কিভাবে ক্যারি হয়? 70% ক্যারি হয় কিভাবে? অ্যাজ বাইকার্বনেট। 70% ক্যারি হয় অ্যাজ বাইকার্বনেট, 20 to 25% ক্যারি হয় বাই হিমোগ্লোবিন, যেটাকে আমরা কি বলি? কার্বামিনো হিমোগ্লোবিন। এবং আর কি আছে? আর বাকি যেটুকু রয়েছে অল্প পার্সেন্ট রয়েছে সেটা প্লাজমার থ্রুতে হয়, বাকি 7% মতো প্লাজমার থ্রুতে হয়, 7% মতো প্লাজমার থ্রুতে হয়। তাহলে 20 to 25% কার্বন ডাই অক্সাইডকে কে ক্যারি করে? হিমোগ্লোবিন ক্যারি করে। হিমোগ্লোবিন অক্সিজেনের ডিসোসিয়েশন কার্ভ, যে বন্ডিং, সেটা কিরকম হয়? কার্ভটা আশা করাতে সবার মনে আছে, সিগময়েড কার্ভ হয়, এস এর মতো দেখতে হয়, সিগময়েড কার্ভ। এবং একটা হিমোগ্লোবিন কতগুলো অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে? ম্যাক্সিমাম 4টে অক্সিজেনের সঙ্গে বাইন্ড করতে পারে। তো এই যে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে কম্বিনেশন, সেটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? প্রাইমারি ফ্যাক্টর কোনটা, সেকেন্ডারি ফ্যাক্টর কোনটা? এইটা অনেকেই আবার ভাবিস না, এটা ভাবে পরিচিনি হয়তো কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন কতটা রয়েছে সেটার উপরই ডিপেন্ড করবে যে অক্সিজেন কতগুলো লাগছে। সেকেন্ডারি ফ্যাক্টর কোনগুলো? সেকেন্ডারি ফ্যাক্টরের মধ্যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, H+ এর কনসেন্ট্রেশন এবং টেম্পারেচার, এই যে ফ্যাক্টরগুলো, এগুলো হচ্ছে সেকেন্ডারি ফ্যাক্টর। তাহলে হিমোগ্লোবিন এবং অক্সিজেনের সঙ্গে কতটা বাইন্ড করবে সেটা অবভিয়াসলি প্রাইমারিলি ডিপেন্ড করে অক্সিজেন কতটা রয়েছে, আর সেকেন্ডারিলি ডিপেন্ড করে কার্বন ডাই অক্সাইড কতটা রয়েছে, H+ কতটা রয়েছে এবং টেম্পারেচার কি রয়েছে। এবং এদের গ্রাফটা হয় সিগময়েড, এবং একটা হিমোগ্লোবিন 4টে অক্সিজেনকে বাইন্ড করে। 100 ml অক্সিজেনেটেড ব্লাড টিস্যুতে কতটা অক্সিজেন দেয়? 5 ml অক্সিজেন দেয়। আর 100 ml ডিঅক্সিজেনেটেড ব্লাড কতটা কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাইকে দেয়? 4 ml কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাইকে দেয়। তাহলে এটা বারবার প্রশ্ন আসে যে 100 ml অক্সিজেনেটেড ব্লাড কতটা দেয় টিস্যুকে? 5 ml। 100 ml ডিঅক্সিজেনেটেড ব্লাড কতটা দেয় অ্যালভিওলাইকে? 4 ml CO2। রেসপিরেটরি রিদম সেন্টার কোথায় দেখতে পাই? বারবার এই প্রশ্ন আসে। রেসপিরেটরি রিদম সেন্টার আমরা দেখতে পাই মেডুলার মধ্যে, আর নিউমোট্যাক্সিক সেন্টার আমরা কোথায় দেখতে পাই? পন্সের মধ্যে। পি ফর নিউমোট্যাক্সিক, পি ফর পন্স। এবার এই যে স্টেটমেন্ট, এটা ট্রু না ফলস আমাকে বল। বারবার এই প্রশ্ন আসে, দিস ইজ ট্রু অর ফলস। যদি ভালো করে পড়া না থাকে করতে পারবি না। এটা ট্রু না ফলস? রেট অফ অক্সিজেন, রোল অফ অক্সিজেন ইন দা রেগুলেশন অফ দ্য রেসপিরেটরি রিদম ইজ সিগনিফিকেন্ট। এটা কি ঠিক না ভুল? অক্সিজেনের রোল আছে, সিগনিফিকেন্ট রোল আছে। অবভিয়াসলি দিস ইজ আ ফলস স্টেটমেন্ট, কারণ দেখবি এনসিইআরটি তে লেখা রয়েছে, যদি ভুল না বলি তাহলে এনসিইআরটি তে লেখা রয়েছে ইজ কোয়াইট ইনসিগনিফিকেন্ট লেখা রয়েছে। জাস্ট ওই লাইনটাকে একটু টুইস্ট করে দিলাম। এনসিইআরটি যদি ভালো করে না পড়া থাকে তাহলে এটা আবার ভুল হয়ে যাবে। তাহলে এটা কিন্তু ইনসিগনিফিকেন্ট
not significant, so this is a false statement. Insignificant is the correct answer, but আমি যে স্টেটমেন্টটা লিখেছিলাম সেটা ফলস ছিল। কেমোসেনসিটিভ এরিয়া কোন কেমিক্যালের জন্য সেনসিটিভ হয়? একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে H+, এইগুলোর জন্য সেনসিটিভ হয়। কারা সেনসিটিভ হয়? একটা হচ্ছে সেই এরিয়াগুলো কোথায় দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে মেডুলার মধ্যে দেখতে পাওয়া যায় বিসাইড রেসপিরেটরি রিদম সেন্টার, এর বাইরে ক্যারোটিড বডি এবং অ্যাওর্টিক আর্চের মধ্যে দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা অ্যাওর্টিক বডি বলি। অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড আর্টারি এবং মেডুলা, এই তিনটে জায়গাতে কেমোসেনসিটিভ এরিয়া দেখা যায়, যারা কার্বন ডাই অক্সাইড এবং H+ কে সেন্স করে। ব্রিদিং ডিফিকাল্টি, শ্বাস প্রশ্বাসের সমস্যা, হুইজ, ইনফ্লামেশন, কোন রোগের কথা বলছি? যে কোনো একটা দিয়ে অপশন আসতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হুইজিং মানে সাই সাই করে আওয়াজ হচ্ছে, এবং ইনফ্লামেশন হচ্ছে। কার কথা বলা হচ্ছে? অবভিয়াসলি এই রোগটা হচ্ছে অ্যাজমা, অ্যাজমার কথা বলা হচ্ছে। ঠিক আছে, সেকেন্ড স্টেটমেন্ট, এমফাইসিমা ইজ অ্যাকিউট ডিসঅর্ডার, এটা ঠিক না ভুল? দিস ইজ এ ফলস স্টেটমেন্ট। কেন ফলস স্টেটমেন্ট? কারণ এমফাইসিমা সবসময় একটা ক্রনিক ডিসঅর্ডার, অ্যাকিউট নয়। ইটস আ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের মধ্যে পড়ে, তাই এটা অ্যাকিউট নয়, হঠাৎ করে হয় না, অনেক দিন ধরে ক্রনিক দেয়। অবভিয়াসলি দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্মোকিং, এবং এখানে অ্যালভিওলার ওয়াল ড্যামেজড হয়। যদি ফাইব্রোসিস অফ লাং বলে, লাং এর ফাইব্রোসিস হচ্ছে, তাহলে সেটা কোন রোগের কথা বলা হচ্ছে? অকুপেশনাল লাং ডিজিজের কথা বলা হচ্ছে, অকুপেশনাল লাং ডিজিজের কথা বলা হচ্ছে। যদি লাং ফাইব্রোসিস বলে তাহলে অকুপেশনাল লাং ডিজিজের কথা বলা হচ্ছে। ইন্সপিরেশন যখন হয় তখন ইন্ট্রাপালমোনারি প্রেসার কি থাকে? লাংসের ভিতরের প্রেসারটা কি হয়? অবভিয়াসলি লাংসের ভেতরের প্রেসারটা নেগেটিভ হয়ে যায়, সেই জন্যই হাওয়া ভিতরে ঢোকে। কারণ ভিতরের প্রেসার যখন নেগেটিভ, বাইরের প্রেসার যখন পজিটিভ, তখনই হাওয়া বাইরে থেকে ভিতরে ঢুকবে, ইন্সপিরেশন হবে। তাহলে ইন্ট্রাপালমোনারি প্রেসার যদি নেগেটিভ হয় তবেই ইন্সপিরেশন হবে। ম্যাচ দ্য ফলোইং করে এরকম একটা প্রশ্ন আসবে, সেখানে ম্যাচ দ্য ফলোইং করতে হবে। স্পঞ্জ, সিলেন্টের, এটা ফ্ল্যাটওয়ার্ম, এরা কিভাবে ব্রিদিং করে? এরা ব্রিদিং করে বাই ডিফিউশনের মাধ্যমে। আর্থওয়ার্ম কিভাবে করে? কিউটিকেলের মাধ্যমে। ইনসেক্ট কিভাবে করে? ট্র্যাকিয়ার মাধ্যমে। অ্যাকুয়াটিক আর্থ্রোপোড, মোলাস্কা, এরা কিভাবে করে? এরা করে হচ্ছে গিলসের মাধ্যমে। এবং টেরেস্ট্রিয়াল আমরা করি হচ্ছে লাংসের মাধ্যমে, সেটা আসবে না। আর ফ্রগ অনেকভাবে করতে পারে, তবে ফ্রগের একটা ইম্পর্টেন্ট হচ্ছে কিউটেনিয়াস রেসপিরেশন, এরা স্কিনের সাহায্যে রেসপিরেশন করে। তবে ফ্রগ লাংসে সাহায্য করে, ব্যাঙাচিরা তো জলে থাকে, তারা ফুলকার সাহায্য করে, বাট ফ্রগের মধ্যে স্কিনের থ্রুতে একটা কিউটেনিয়াস রেসপিরেশন দেখতে পাওয়া যায়। ট্র্যাকিয়া কোথায় ডিভাইড হয়ে যায়? ট্র্যাকিয়া ডিভাইড হয় দুটো ব্রঙ্কাসে, এবং এই জায়গাটা কোন জায়গা? এটা হচ্ছে 5th ইন্টারকস্টাল স্পেস, 5 নম্বর ইন্টারকস্টাল স্পেসে, সেই জায়গাটাতে এসে এরা বেসিক্যালি আলাদা হয়ে যায়। 5th ইন্টারকস্টাল স্পেসে এসে এরা আলাদা হয়ে যায়, 5th ইন্টারকস্টাল স্পেসে এসে এরা আলাদা হয়ে যায়। স্টেটমেন্ট আর কি রয়েছে? স্টেটমেন্ট রয়েছে হচ্ছে কার্টিলেজিনাস রিং, এটা কাদেরকে কভার করে? এটা কভার করে হচ্ছে ট্র্যাকিয়াকে কভার করে, সমস্ত ব্রঙ্কাই, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ব্রঙ্কাইকে কভার করে, এবং ইনিশিয়াল যত ব্রঙ্কিওল রয়েছে তাদেরকে কভার করে। কিভাবে এই কার্টিলেজিনাস রিং গুলো কভার করে? এগুলো কিরকম? এগুলো প্রত্যেকটা হচ্ছে ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিং, অর্থাৎ এই যে ট্রাকিয়া, এদেরকে সব ইনকমপ্লিট, মানে পুরোটা রিং নয়, এটা নয়, হাফ রিং, হাফ রিং, সি এর মতো দেখতে ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিং দ্বারা এগুলো সমস্ত কিছু কভার্ড হয়। বোঝা গেল কি বললাম? অর্থাৎ আমরা কিন্তু, তোরা খেয়াল করলি কিনা জানি না, আমরা কিন্তু ব্রিদিং এক্সচেঞ্জে যত রকম প্রশ্ন আসতে পারে আমরা কিন্তু সমস্ত রকম প্রশ্ন কভার করে ফেললাম, আমরা কিন্তু সমস্ত রকম প্রশ্ন কভার করে ফেললাম। ঠিক আছে, আমরা সমস্ত রকম প্রশ্ন কিন্তু কভার করে ফেললাম। এখানে একটাই জিনিস আমি শুধু কারেক্ট করবো, আমার সেটাই আমি বলতে গিয়ে স্লিপ অফ টাং হয়ে গেল। ট্র্যাকিয়া কোন জায়গাটাতে ডিভাইড করে? ট্র্যাকিয়া যে জায়গাটাতে ডিভাইড করা হচ্ছে সেটা হচ্ছে 5th থোরাসিক ভার্টিব্রা, এই লেভেলে। 5th থোরাসিক ভার্টিব্রা এই লেভেলে ট্র্যাকিয়া ডিভাইড করে, 5th থোরাসিক ভার্টিব্রা এই লেভেলে ট্র্যাকিয়া ডিভাইড করে। তো তোরা খেয়াল করলি যে ব্রিদিং এবং এক্সচেঞ্জ, তোরা যদি এই ক্লাসটা দেখিস, তোর কিন্তু নিটে এমন কোনো প্রশ্ন নেই যেটা আটকাবে। শুধুমাত্র একটা দুটো ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে, সেটা আমরা প্রশ্ন বানাতে পারি। তোরা বল, দ্য অ্যামাউন্ট অফ এয়ার that remain inside lung after a normal
এক্সপিরেশন। এরকম বিভিন্ন রকম বানিয়ে বানিয়ে তোকে আমি প্রশ্ন দিতে পারি, কিন্তু প্রশ্ন করার টেকনিক এক হবে। এটা কর যে নর্মাল এক্সপিরেশনের পরে লাংসে কতটা হাওয়া আছে, বলেছি এরকম বললে সবসময় এটা এঁকে নিবি। তাহলে এটা তুই যদি এঁকে নিস তাহলে এটা তো টাইডাল ভলিউম, এটা ইন্সপিরেটেড রিজার্ভ ভলিউম, এটা এক্সপিরেটেড রিজার্ভ ভলিউম, এটা তোর হচ্ছে রেসিডুয়াল ভলিউম। তাহলে নর্মাল, আচ্ছা এটা তো অলরেডি বলে দিলাম। হ্যাঁ, নর্মাল হওয়ার পরে নর্মাল এক্সপিরেশনের পরে কতটা হাওয়া পড়ে থাকে, নর্মাল এক্সপিরেশনের পরে তোর এই হাওয়াটা পড়ে থাকে, যেটা অলরেডি বলে দিলাম ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বলে। তো এটার উত্তর তো হয়ে গেছে। এই প্রশ্নটাকে যদি আমি কায়দা করে দিই, দ্য অ্যামাউন্ট অফ এয়ার প্রেজেন্ট ইন লাং আফটার, একটা অপশন দিচ্ছি নর্মাল ইন্সপিরেশন, সেকেন্ড অপশন দিচ্ছি ফোর্সফুল ইন্সপিরেশন, 3 নম্বর দিচ্ছি ফোর্সফুল এক্সপিরেশন। এই তিনটা উত্তর আমাকে তোরা বলে দে যে লাংসে কতটা হাওয়া থাকবে একটা নর্মাল ইন্সপিরেশন নেওয়ার পরে, ফোর্সফুল ইন্সপিরেশন নেওয়ার পরে আর ফোর্সফুল এক্সপিরেশন নেওয়ার পরে। তাহলে আমি সবসময় বলেছি এরকম প্রশ্নগুলোকে আমরা কি করে সলভ করব, আমরা ছবি এঁকে নেব। তাহলে আমরা ছবি এঁকে নিলাম, এটা আমার টাইডাল ভলিউম, এটা আইআরভি, এটা ইআরভি, এটা আরভি। তাহলে প্রথম প্রশ্নটা নর্মাল ইন্সপিরেশন। নর্মাল ইন্সপিরেশন মানে তুই কোন জায়গাটাতে রয়েছিস, তুই টাইডাল ভলিউম নিয়েছিস, তার মানে তোর লাংসে এখন কতটা হাওয়া পড়ে রয়েছে, এই গোটা হাওয়াটা তোর লাংসে এখন পড়ে রয়েছে। তার মানে প্রথম উত্তরটা কি হবে, নর্মাল ইন্সপিরেশনের পরে গোটা হাওয়াটা পড়ে রয়েছে, মানে টিভি পড়ে আছে, ইআরভি পড়ে রয়েছে, আরভি পড়ে রয়েছে। এটার কোনো রকম নাম নেই, বাট এটা একটা ভ্যালু যেটা তোর রয়েছে। এবার টিভি প্লাস ইআরভি কে আমরা কি বলতে পারি, এক্সপিরেটরি ক্যাপাসিটি বলতে পারি প্লাস রেসিডুয়াল ভলিউম, আমরা এইভাবে লিখতে পারি। অথবা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, টিভি প্লাস এফআরসি, যেভাবে হোক লিখতে পারি, যেভাবে তোর অপশনে থাকতে পারে, বাট এইটা হচ্ছে তোর উত্তর। ফোর্সফুল ইন্সপিরেশন, ফোর্সফুল ইন্সপিরেশন মানে তুই এই পয়েন্টে চলে গেছিস, এরপরে তোর লাংসে কতটা হাওয়া রয়েছে, গোটা হাওয়াটা তোর লাংসে রয়েছে। অর্থাৎ কে কে রয়েছে, তোর লাংসে আইআরভি রয়েছে, টিভি রয়েছে, ইআরভি রয়েছে এবং আরভি রয়েছে, চারজনেই রয়েছে। এটাকেই আমরা বলি টোটাল লাং ক্যাপাসিটি। অর্থাৎ ফোর্সফুল ইন্সপিরেশন নেওয়ার পরে তোর লাংসে গোটা লাংসের জায়গাটাই পড়ে রয়েছে, অর্থাৎ টোটাল লাং ক্যাপাসিটি পড়ে রয়েছে। ফোর্সফুল এক্সপিরেশন, ফোর্সফুল এক্সপিরেশন মানে তুই হাওয়াটাকে ছেড়ে দিয়েছিস এই অবধি, ইআরভিটাকেও ছেড়ে দিয়েছিস, তাহলে তোর লাংসে কে পড়ে রয়েছে, শুধু পড়ে রয়েছে রেসিডুয়াল ভলিউম পড়ে রয়েছে। তাহলে তিনটে উত্তরই করে দিলাম। এরকম বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, তবে ব্রিদিং এবং এক্সচেঞ্জ কিন্তু শেষ হয়ে গেল। আমার মোদ্দা কথা আমার যেটা বলার, যে নিট পরীক্ষা সহজ পরীক্ষা, এই 2 মাসে তোরা যদি ঠিক মতো রিভাইজ করিস, ঠিক মতো পড়িস, সব হয়ে যাবে। বায়োলজিতে ফুল মার্কস পাবি, এনসিআরটি পড়, এবং যেভাবে আমরা করাচ্ছি, এই যেভাবে তোকে রিভাইজ করালাম, তোর কিন্তু এই চ্যাপ্টার হয়ে গেল। এরপরে তুই একবার এনসিআরটিটা পড়, তবে তোর কিন্তু ম্যাক্সিমাম যেখান থেকে প্রশ্ন আসতে পারে আমি কিন্তু সমস্ত এমসিকিউ জায়গাগুলোকে কভার করে দিলাম। এরকম ভাবেই প্রতিটা চ্যাপ্টার হবে, ফিজিক্স কেমিস্ট্রি এমসিকিউ হবে। অক্সিজম নিট এই চ্যানেল কিন্তু খেলা ঘোরাবে। এবং এরপরে যারা তো ক্র্যাশ কোর্সে আসবে তাদের সামনে তো অফলাইনেও আমরা পুরোটা পড়াবো। আবার এপ্রিলে অনলাইনে অ্যাপের মধ্যে রিভিশন হবে, 2খানা অফলাইন মক টেস্ট হবে, গুড়িয়ে যাবে সবকিছু। তো ক্র্যাশ কোর্সে যারা জয়েন করতে চায়, এই নম্বর 9330054553 কমেন্টেও থাকবে, কল অ্যান্ড জয়েন। অফলাইন হচ্ছে এবার 4 দিন, প্লাস অনলাইন হচ্ছে 2টো অফলাইন মক টেস্ট হচ্ছে, এবং 8খানা ফুল সিলেবাস মক টেস্ট হচ্ছে। দ্যাটস ইট, থ্যাংক ইউ। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরের ক্লাসে।